आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব লেখক সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত করভাস গল্প নিয়ে। করভাস এই গল্পের বিষয় নিয়ে আলোচনা করব। করভাস গল্পে কি ঘটলো, করভাস গল্পে বিষয়, করভাস গল্পের যে কাহিনী, সেই কাহিনী বা বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সেই আলোচনা প্রসঙ্গে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো নিয়েও একটু আলোচনা হবে। আর আলোচনা করতে করতে মাঝে মাঝে আমি তোমাদের কাছে প্রশ্ন করব, তোমরা উত্তরগুলো বলবে, যে যেমনভাবে পারো বলবে, আর না বলতে পারলে মন দিয়ে শুনবে, তাতে আমাদের খুব ভালোভাবে এই করভাস গল্পের গল্প কাহিনী সম্পর্কে আরও ধারণা হয়ে যাবে। করভাস এই গল্পে আমরা দেখব যে করভাস নামে একটি কাকের কথা বলা হয়েছে। করভাস এই নামটি একটি কাকের হলেও প্রফেসর শঙ্কু করভাস একটি কাকের নামকরণ করলেও কিন্তু করভাস এই কথাটার অর্থ কি? করভাস কোন ভাষার শব্দ বলো? করভাস হচ্ছে ল্যাটিন ভাষা। এই ল্যাটিন ভাষায় করভাস মানে কি? কাক জাতীয় পাখি। কাককে বলা হয় না, কাক জাতীয় পাখির যে ল্যাটিন শব্দ হচ্ছে করভাস। মানে করভাস মানে কিন্তু কাক জাতীয় পাখি, কাক নয়, কাক জাতীয় পাখি, ওই ধরনের পাখিগুলোকেই বলা হয় করভাস। কিন্তু প্রফেসর শঙ্কু এখানে তার যে প্রিয় ছাত্র, যাকে সে প্রশিক্ষণ দিচ্ছে, তার সেই প্রিয় ছাত্র কাক, সেই কাকটিকে যে নামে ডাকতো বা যে নামকরণ করেছিল সেটা হচ্ছে করভাস। প্রফেসর শঙ্কু তিনি বৈজ্ঞানিক, প্রফেসর শঙ্কু তিনি গবেষক, তিনি আবিষ্কারক, তিনি আবার অধ্যাপক। এই প্রফেসর শঙ্কুর বিভিন্ন ধরনের আবিষ্কারের কথা ইতিপূর্বে আমরা জেনেছি, এবং তার এই অদ্ভুত ধরনের আবিষ্কারের মধ্যে এখানেও একটা অতি অদ্ভুত বা অসাধারণ একটা আবিষ্কারের কথা বলা হয়েছে, যে আবিষ্কারের মাধ্যমে এই কাক জাতীয় পাখি তথা এই কাকটিকে, মানে ল্যাটিন নাম করভাস, যার অর্থ কাক জাতীয় পাখি, কিন্তু প্রফেসর শঙ্কু যাকে শেখানোর চেষ্টা করেছিলেন সেই কাকটাকে শেখানোর জন্য যে যন্ত্র আবিষ্কার করেছিল সেটা আমাদের কাছে অতি এক আশ্চর্যের। বলো, যন্ত্রটার নাম কি? অর্নিথন যন্ত্র। হ্যাঁ, তাহলে অর্নিথন যন্ত্র, যে যন্ত্রের দ্বারা পাখিকে পড়ানো হতো, পাখিকে শিক্ষা দেওয়া হতো, মানুষের জ্ঞান বুদ্ধি এগুলো সব পাখির মধ্যে সঞ্চারিত করা হবে। তো প্রফেসর শঙ্কু এই অর্নিথন যন্ত্র আবিষ্কার করেছিলেন। তবে এই অর্নিথন যন্ত্র আবিষ্কারের পেছনে তার একটা ভাবনা কাজ করেছে, তার একটা উদ্দেশ্য কাজ করেছে, তার একটা উৎসাহ কাজ করেছে। তিনি চেয়েছিলেন পাখিকে শিক্ষা দিতে। তবে এই পাখিকে শিক্ষা দেওয়ার ব্যাপারটা এখন অর্নিথন যন্ত্র আবিষ্কারের সময় যে তার মধ্যে জেগেছিল তা কিন্তু নয়, বহু আগে থেকে তার মধ্যে কিন্তু তৈরি হয়েছিল যে পাখিকে যদি মানুষের জ্ঞান বুদ্ধি সঞ্চালন করা যায়, জ্ঞান বুদ্ধি চালনা করা যায়, তাহলে পাখি মানুষের মতোই কিন্তু হয়ে উঠতে পারে, বুদ্ধিমান মানুষের মতোই কিন্তু নানা ধরনের কাজকর্ম করতে পারে। তো এবারে প্রফেসর শঙ্কু তার ছেলেবেলার কথা বলছে। তিনি যখন স্কুলে পড়ছেন, তো তখন থেকে পাখিদের প্রতি কিন্তু তার একটা আগ্রহ তৈরি হয়েছিল। প্রফেসর শঙ্কুর বাড়িতে একটা পোষা পাখি ছিল। বলো তো কি পাখি? ময়না পাখি, পোষা ময়না। তো শঙ্কুর ধারণা ছিল পাখিরা কথা বলতে পারে, অনেক, শুধু ময়নাই নয়, অনেক পাখিকে পোষ মানিয়ে কথা শেখানো যায়, তার মানে পাখি কথা বলতে পারে। এটা তো ঠিকই আছে, এটা তিনি জানেন। কিন্তু পাখি কথা বলতে পারলেও তাকে যা শেখানো হচ্ছে সেটাই সে ঠোঁটস্থ করে বলতে পারছে, কিন্তু মানুষের মতো সে কিন্তু ভাবনা চিন্তা করতে পারে বলে মনে হয় না। তার ধারণা ছিল আগে, কিন্তু একটা ঘটনাতেই সেই ধারণা কিন্তু তার বদলে গেল। এবং ঘটনাটা কি?
ঘটনাটা হলো ভূমিকম্প সম্পর্কে পাখির একটা পূর্বাভাস। এই পোষা ময়নাটা পূর্বাভাস দিয়েছিল যে ভূমিকম্প যখন হচ্ছিল তার কিন্তু আগাম ইঙ্গিত পেয়ে গিয়েছিল, টের পেয়ে গিয়েছিল, যেটা একদম হালকা ভূমিকম্প, যে ভূমিকম্পের যে তীব্রতাটা মানুষ হয়তো সেইভাবে টের পায়নি, কিন্তু পাখি টের পেয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা জানবে যে পশু পাখি এই যে ভূমিকম্পের হালকা ভূমিকম্প হলেও তার যে প্রভাবটা, তার যে ভাইব্রেশনটা, সেটা কিন্তু টের পেয়ে যায়। পশু পাখির মধ্যে এরকম ধরনের একটা ক্ষমতা আছে। হ্যাঁ বলো। পিঁপড়া, কুকুর, তারপরে পায়রা, যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখন যে ওখানকার যে মানে ওই যে মন্দিরের চাতালে যে পায়রা টায়রা প্রচুর থাকে না, চলে বেড়ায় ঘুরে বেড়ায়, ওই পায়রাগুলো কিছুতেই মাটিতে বসছে না, বারবার উড়ে যাচ্ছে। মানে একটা হালকা ভাইব্রেশন যখন শুরু হচ্ছে তখন থেকেই টের পাওয়া শুরু হচ্ছে, যেটা মানুষ বুঝতে পারে না, কিন্তু পশু পাখি কিন্তু অনেক সময় টের পেয়ে যায়। যাই হোক, স্কুল থেকে ফেরার পরে যখনই ভূমিকম্প ভূমিকম্প বলে পোষা ময়নাটা চিৎকার করে উঠছে, শঙ্কু কিন্তু টের পায়নি। তো ভাবছে বোধহয় ও এটা শুধু শুধু করছে, মজা। কিন্তু পরের দিন সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়লো। সিসমোগ্রাফ যন্ত্র কি কি যন্ত্র বলে? এটা কিসের যন্ত্র? ভূমিকম্প ভূমিকম্প মাপার মানে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ। তো সেই যন্ত্রে ধরা পড়ে গেল মৃদু কম্পন। তার মানে তার এই ঘটনার থেকে প্রফেসর শঙ্কুর যে ধারণাটা, যে পাখি সম্পর্কে যে ধারণা, সেই ধারণা কিন্তু বদলে গেল। তার মানে পাখিরা কথা বলে, কথার মানে বুঝতে পারে না, এরকম ধরনের একটা ধারণা ছিল, কিন্তু এই ধারণা তার বদলে গেল যে পাখি কথা বললেও কথার মানে বোঝে, কথার মানে বুঝেই কিন্তু সে তার অভিব্যক্তিগুলো প্রকাশ করে। যাই হোক, এই ঘটনার পর থেকে যে পাখিদেরকে নিয়ে তার ভাবনা চিন্তা শুরু হয়েছিল, কিন্তু তারপরে আরো পড়াশোনার চাপেই বলো, নানা কাজকর্মের চাপে বলো, বড় হচ্ছে, নানা ধরনের কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ার কারণে তারপরে তার আর ওই পাখি নিয়ে ভাবনা চিন্তা করার ব্যাপারটাই মাথা থেকে সরে গেছে। তার মানে মাথার মধ্যে ছিল যে পাখিদের সম্পর্কে একটা কৌতূহল ছিল, ছোট থেকেই ছিল কৌতূহল। তো বড় হওয়ার পরে সেই কৌতূহলটাকে তিনি বাস্তবায়িত করতে চাইলেন, কাজে লাগাতে চাইলেন। এবং বাস্তবায়িত করা বা কাজে লাগানোর জন্য হঠাৎ করে যে হয়েছে তা নয়, এমন একটা ঘটনা ঘটেছে যে ঘটনার কারণেই কিন্তু তার মনের ভেতরে থাকা সেই কৌতূহলটাকে তিনি বাস্তবে রূপায়িত করতে চেয়েছেন। তাহলে প্রফেসর শঙ্কুর সঙ্গে এমন কি হয়েছিল, বা প্রফেসর শঙ্কু কোন ঘটনায় কি কারণে নতুন করে এই বয়সে এসে পাখি সম্পর্কে আবার গবেষণা করা শুরু করতে চাইলেন? কি ঘটনা ঘটেছিল, কি কি দেখে মনে হয়েছিল তার যে পাখিদেরকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা যায়? পাখিদের ব্যাপারে বেশি ভাবছিল, পাখিদের উপরে একটু আগ্রহ দেখাচ্ছিল, তার জন্য। এর আগে কিন্তু পাখিদের নিয়ে উৎসাহ দেখায়নি প্রফেসর শঙ্কু, তার কারণ তার পোষা বিড়াল নিউটন। কারণ নিউটন পাখি পছন্দ করতো না, তাই না? নিউটন পাখি পছন্দ করতো না, তার মানে পাখিটাকে যদি আসতো, পাখির প্রতি আগ্রহ নয়, পাখির প্রতি উদাসীনতা তৈরি হয়ে গেছে। উদাসীনতা আগে কি ধরো, তাহলে ল্যাবরেটরিতে বিভিন্ন পাখি টাকি যদি এসে বসতো, নিউটন ঝাঁপিয়ে পড়ে পড়ে সেগুলোকে তাড়াতো, সেগুলোকে আক্রমণ করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে নিউটনের বয়স টয়স হয়েছে, বয়সের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, নিউটন এখন পাখি সম্পর্কে উদাসীন। মানে পাখি টাকিগুলো আসছে, ল্যাবরেটরিতে ঢুকছে, তারপরে ওগুলো খাবার টাবার দিচ্ছে শঙ্কু, ওগুলো খাবার টাবার খেয়ে যাচ্ছে, নিউটন কিন্তু কোনো বিরক্ত করছে না। পাখিদের প্রতি তার একটা উদাসীন মনোভাবের কারণে দেখা যাচ্ছে তাহলে পাখি নিয়ে এখন একটু আলোচনা মানে গবেষণা করা যেতেই পারে, ভাবনা চিন্তা করা যেতেই পারে। কারণ যেহেতু নিউটন পাখির দিকে আর তেমন কোনো ঝোঁক দেখাচ্ছে না, আগ্রহ দেখাচ্ছে না। কিসের আগ্রহ, কিসের ঝোঁক? হচ্ছে অ্যাগ্রেসিভ হয়ে উঠেছিল, পাখি এলেই কিন্তু ঝাঁপিয়ে পড়ে ধরার চেষ্টা করতো। এখনই দেখা যাচ্ছে পাখি আসছে আসছে খাচ্ছে চলে যাচ্ছে, ও কিছু ভাবছে না। তার মানে পাখি যদি আমি নিয়ে গবেষণা করি তাহলে নিউটন নিশ্চয়ই কোনো আপত্তি করবে না, এটা একটা কারণ। আরেকটা কি না, ওই যে একটা কাক, উনি তো রোজ খাবার টাবার দেন তার ল্যাবরেটরি ওই জানলাতে, আর প্রতিদিন কাক আসে, চড়ুই আসে, বিভিন্ন পাখি টাকি আসে খাবারের খোঁজে। তো খাবারের সন্ধানে আসে, খাবার টাবার খায়। তো ওই খাবার খেতে খেতে একদিন হঠাৎ করে একটা কাণ্ড দেখলো। কি কাণ্ডটা দেখেছিল? একটা কাক সম্পর্কে কি বলেছিলেন তিনি, কি কাণ্ড দেখেছিলেন?
কাকটা ঢুকে কি করেছিল? ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলে ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলে ওই কাগজ ছিল তার উপরে আঁচড় কাটছে। তার মানে কি? আরে এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা কাক এবার টেবিলের ওপরে পেন্সিল ছিল পড়ে ওটাকে ঠোঁটে নিয়ে আঁচড় কাটছে, এটা অদ্ভুত ব্যাপার হলো তো। তার মানে এই ছোটবেলায় যে তার ধারণাটা ছিল যে পাখি কথা বললেও কথার মানে বোঝে না, তার মানে শুধুমাত্র যা শেখানো হয় তাই ও বলে, সেই ধারণা তার কেটে গেছে। তার মানে পাখি সম্পর্কে ধারণাটা কেটে গেছে। তারপরে পাখি সম্পর্কে ওই ধারণাটা কেটে যাওয়ার পরে আরও পৃথিবীতে নানা ধরনের পাখির সম্পর্কে, পাখির যে স্কিল, পাখির যে দক্ষতা, সেই সমস্ত দক্ষতা কিন্তু শঙ্কু যত বড় হয়েছে তত সেই পাখিগুলোর দক্ষতা সম্পর্কে পড়েছে। এখানে আমাদের আরও দু একটা পাখির কথা বলা হয়েছে, পৃথিবীর বিখ্যাত সমস্ত পাখি, তাদের সেই অদ্ভুত অদ্ভুত কথা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে যেমন ধরো একটা পাখির কথা আছে যেটা হচ্ছে তোমার ম্যালিফাউল। অস্ট্রেলিয়াতে দেখা যায় ম্যালিফাউল পাখি, তাই না? তাই অস্ট্রেলিয়াতে দেখা যায় এই ম্যালিফাউল পাখি। এই পাখি কি করে না, এই পাখি কিন্তু মাটির মধ্যে বাসা করে। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার, মাটির ভেতরে বাসা করে। কিন্তু এমন উদ্ভিদ যদি বাসা করে, বালি মাটি উদ্ভিদ যদি এমনভাবে ঘরটাকে বানায়, মাটির ভেতরে তাদের বাসাটাকে বানায়, বাইরে যদি গরম হয় প্রচণ্ড, ভেতরে কিন্তু একদম নির্দিষ্ট টেম্পারেচার কম বেশি হবে না। বাইরে যদি প্রচণ্ড ঠান্ডা হয়, ভেতরে কিন্তু তার থাকার উপযোগী কিন্তু টেম্পারেচার থাকে। তারপরে অদ্ভুত না, আশ্চর্য ব্যাপার না? মানুষ যেখানে ফ্যান, এসি, কুলার এই সমস্ত তৈরি করছে নিজেদের ঘরটাকে ঠান্ডা রাখার জন্য, হ্যাঁ, বা হয়তো গরম রাখার জন্য এসি, গরম রাখা বা ঠান্ডা রাখা মানে বা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসা, এর জন্য আমরা কত যন্ত্রপাতি আবিষ্কার করছি। কিন্তু পাখি যন্ত্রপাতি আবিষ্কার নয়, তার কি কৌশল, বাইরের টেম্পারেচারটাকে ভেতরের টেম্পারেচারটাকে সে বুঝতে পারছে, কিভাবে সে খাপ খাইয়ে ভেতরের টেম্পারেচারটাকে একই রকম রাখছে বালি মাটি উদ্ভিদ দিয়ে বাসা করে। এটা সত্যি আশ্চর্য তো হয়। এবং পৃথিবীতে কত ধরনের পশু পাখি আছে, যে পশু পাখিগুলো অদ্ভুত অদ্ভুত স্কিল, কৌশল, অদ্ভুত অদ্ভুত বুদ্ধি, এগুলো আশ্চর্য করে দেয়। তারপরে গ্রিব পাখির কথা বলা হয়েছে। গ্রিব নামক পাখি, গ্রিব পাখি কি করে না, হ্যাঁ, তো তার পালক ছিঁড়ে ছিঁড়ে সে খায়, শাবকদের খাওয়ায়। কেন খাওয়ায় সেটা এখনো পর্যন্ত অজানা। কিন্তু আশ্চর্য বিষয়টা হচ্ছে এই যে এই গ্রিব নামক পাখি কি করে না, জলে যখন থাকে তখন গলা পর্যন্ত দেহটাকে ডুবিয়ে রাখে এবং শরীর থেকে কি করে, ওই পালক থেকে কি করে, একটা অদ্ভুত কৌশলে কি করে না বাতাস বের করে দেয়, দিয়ে তার শরীরের গ্র্যাভিটিটাকে বাড়িয়ে দিয়ে সে কি করে না জলে অনেকটা ডুবে থাকে। তারপরে শত্রু যখন আসছে সে নিজেকে লুকিয়ে রাখছে, আত্মগোপন করছে। তো এই যে আত্মগোপন করার তার যে কৌশল, এটা একটা অদ্ভুত ব্যাপার। তারপরে বাবুই পাখি সম্পর্কে তো আমরা জানি না? বাবুই পাখি যে কৌশলে বাসা বাঁধে, অদ্ভুত কৌশলে। তারপরে একটা বাবুই পাখির বাসাকে নিয়ে যদি তোমরা হাতে নিয়ে গিয়ে দেখো, দেখবে কিভাবে নিখুঁতভাবে সে সেলাই করেছে তার বাসাটা ঠোঁট দিয়ে। হ্যাঁ, একটা মানুষকে যদি দেওয়া যায়, সে যদি 1 মাস ধরে টানার চেষ্টা করে, এত নিখুঁতভাবে করতে পারবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, সত্যি মানে অদ্ভুত ব্যাপার। আরও তো বহু পাখির কথা আছে। এই যে শকুনের ঘ্রাণ শক্তি প্রবল, কত দূরে থাকে, কোথায় ভাগাড়ে গরু পড়েছে, মানে গবাদি পশু পড়েছে মৃতদেহ, সেখান থেকে টের পেয়ে যায়, এতটা তার ঘ্রাণ শক্তি, তীব্র ঘ্রাণ শক্তি। তারপরে বাজ পাখি, ঈগল, এগুলোর শিকার করার ক্ষমতা, ওই যে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় না, অ্যানিম্যাল প্ল্যানেটে দেখায়, দেখবে অদ্ভুত ধরনের কিভাবে ছো মেরে শিকার করে নিয়ে যায়, কত দূরে থাকে, কত উপরে থাকে, একদম অ্যাঙ্গেলে এমনভাবে তাক করে শিকারের গতি আর তার অ্যাঙ্গেল, তার গতি, মানে একবারে মানে কি বলবো, অঙ্ক ফেল হয়ে যাবে তার। হ্যাঁ, তীক্ষ্ণ দৃষ্টি, আবার হচ্ছে ক্যালকুলেশন, গতি, ক্যালকুলেশনের ব্যাপারটা বুঝতে হবে তো না। ওই যে বিহারের ওই আনন্দ কুমারকে নিয়ে একটা সিনেমা আছে না, ঋত্বিক রোশনের, সুপার 30। তো ওখানে দেখবে কিভাবে ওই ওর ছাত্ররা কিরকম ভাবে ওই যে ওদের যে মানে কি বলবো অ্যাটাক করেছিল তার স্যারকে রক্ষা করার জন্য, ওরা কিভাবে ওই যেভাবে পাথর ছুটছে, ঢিল ছুটছে, কিভাবে অ্যাঙ্গেলে ওরা ক্যালকুলেশন করে করছে।
হ্যাঁ, এগুলো সব কিন্তু বুদ্ধির খেলা, মানে পুরোই অঙ্ক, জ্যামিতি, ক্যালকুলেশন, পুরো একদম সায়েন্সকে কাজে লাগিয়ে কিন্তু অ্যাটাক করেছে এবং তার জন্য রক্ষা করতে পেরেছে। তার মানে এই পাখিগুলো, মানুষ তো এই সমস্ত ক্যালকুলেশন করতে পারে, কিন্তু পাখিও তাদের যে সহজাত কৌশল, বুদ্ধি, ক্যালকুলেশন করার যে ক্ষমতা, মানে কত উঁচুতে থাকে, এতটা তীক্ষ্ণ দৃষ্টি, আবার শিকার কতটা গতিতে যাচ্ছে সেই গতি অনুসারে তাকে গিয়ে শিকারকে ধরতে হবে, এটা অদ্ভুত ব্যাপার। তারপরে দেখো ওই যে শীতের সময় যাযাবর পাখিগুলো কত মাইলের পর মাইল থেকে উড়ে আসছে, তারা কি সঙ্গে করে নিয়ে আসে, ওই যে দিক নির্দেশক যন্ত্র নিয়ে আসে, কাঁধে করে নিয়ে আসছে। হ্যাঁ, তাহলে দেখো কত দূর থেকে তারা আসে, ঠিক আবার রাস্তা খুঁজে খুঁজে আবার সময় পরে আবার উড়েও চলে যায়। তো এই সমস্ত অদ্ভুত ব্যাপার তো আছেই, আর এই সমস্ত অদ্ভুত ব্যাপার প্রফেসর শঙ্কু পড়েছিল। আর এই কাকটাকে দেখলো, এমনিতেই কাক তো চঞ্চল পাখি, তোমাদের মতোই এক জায়গায় স্থির হয়ে বসেই না, গাছের ডালে বসে থাকলে দেখবে সারাক্ষণ কা 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 করে এদিক ওদিক করতেই থাকে, পুরো চঞ্চল, একদম ধীর স্থির মোটেও না। তোমাদের বেশিরভাগ তাই। যাই হোক, বাড়ির ভেতরে তো আরো উথাল পাথাল করেই দিচ্ছ, বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির লোকজন, বাড়ির লোকজন একবারে তিতি বিরক্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কখন কবে স্কুলটা খুলবে আর একটু স্বস্তি পাবে, শান্তি পাবে। তোমরাও ভাবছো, বাড়ির লোকজনও ভাবছে, সবাই বিরক্ত, হ্যাঁ, কারণ কাকের মতো চঞ্চল স্বভাবের তোমাদেরকে নিয়ে অস্থির হয়ে উঠছে বাড়ির লোকজন। যাই হোক, তো এই চঞ্চল স্বভাবের পাখি, তাকে শিক্ষা দেওয়ার জন্য একটা পরিকল্পনা করতে হলো। তার কারণ এর মধ্যে দেখা যাচ্ছে যে অন্যান্য কাকের থেকে বা অন্যান্য পাখির থেকে হচ্ছে খুব সহজে মনে হচ্ছে শিখতে পারবে, কারণ এর মধ্যে একটা বুদ্ধির দৌড় আগে থেকেই লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, তারপরে এই কাকটা অন্যান্য কাকের থেকে একটু পার্থক্য আছে, তার আবভাব, তার আচার আচরণ। তারপরে এই কাকটাকে চেনা যায় একটা বিশেষ চিহ্ন দেখে। চিহ্নটা কি বলো তো? এই যে ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, ডট বিন্দু, এটা দেখে চেনা যায় এটা একটা অন্যান্য কাকের থেকে আলাদা কাক। যাই হোক, এর মধ্যে অনেক, বিশেষ করে চালাক পাখি শেখার, হ্যাঁ, কানা না, কানা না, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, একে যখন ডাকা হয় এ তখন উত্তর দেয়, কা বলে না, বলে কি, আমাদের মতো জিজ্ঞাসা করে কি বলছো, অদ্ভুত পাখি। তো যাই হোক, তাহলে একে তাহলে শিক্ষা দেওয়া যেতে পারে। তো একে শিক্ষা দেওয়ার জন্য তো একটা যন্ত্র তৈরি করতে হবে, তাহলে সেই যন্ত্র আবিষ্কার করার জন্য, যন্ত্র তৈরি করার জন্য শঙ্কু লেগে বললেন। যন্ত্রটার নাম কি হলো? অর্নিথন। তাহলে অর্নিথন যন্ত্র তৈরি হলো। তো এই যন্ত্রের দুটো ভাগ, দুটো অংশ, একটা অংশ খাঁচার মতো যেখানে কাকটা থাকবে, আর একটা অংশ যার সঙ্গে এই খাঁচার মতো অংশের যোগ থাকবে দ্বিতীয় অংশ। ওই দ্বিতীয় অংশে কতগুলো চ্যানেল থাকবে, চ্যানেলে কতগুলো বোতাম থাকবে, এবং আগে থেকে যে বিষয়গুলো শেখানো হবে সেগুলোকে রেকর্ড করে রাখা হবে, এক একটা চ্যানেল থেকে এক একটা বিষয় যাবে। তো এই আগে শিক্ষা দেওয়ার জন্য আগে ভাষা জ্ঞান হওয়া দরকার। তো আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষায় পড়াশোনা করছি, তাহলে বাংলাতে যদি পড়াশোনা করতে হয় বিভিন্ন বিষয়, তাহলে আগে বাংলা ভাষাটাকে জানতে হবে না? আর যদি ইংলিশ মিডিয়ামে হয়, ইংলিশ মিডিয়ামে বিভিন্ন বিষয় যদি তোমরা পড়তে চাও, তাহলে ইংরেজি, এই ভাষা জ্ঞানটা তোমাদের যথেষ্ট থাকা দরকার। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের বাংলার ভাষা জ্ঞানটা যেমন খুব দরকার, তেমনি ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষায় জ্ঞানটা খুব দরকার। তাহলে দখল থাকা দরকার। এখন করভাসকে বাংলা ভাষা শিক্ষা দিতে হবে, প্রথমে মাতৃভাষা, আগে তো মাতৃভাষাতে রপ্ত হোক, শিখুক, তারপরে বাইরে যখন যাবে তার জ্ঞান বুদ্ধির নমুনা যখন সবার সামনে সে পেশ করবে, তাহলে পেশ করতে গেলে তখন তো আর বাংলা ভাষা চলবে না, তখন ইংরেজি ভাষা, হ্যাঁ, আন্তর্জাতিক ক্ষেত্রে
তো ফলে ইংরেজি ভাষা জ্ঞানও তার থাকা দরকার। আর ইংরেজি ভাষা জ্ঞান থাকলে কি হবে, অন্যান্য বিষয়, বিভিন্ন বই থেকে অন্যান্য বিষয়েও তাকে শেখাতে সুবিধা হবে। যাই হোক, তো এই দুটো অংশে তৈরি হলো অর্নিথন যন্ত্র। এবং দেখা যাচ্ছে অর্নিথন যন্ত্রের যে খাঁচার মতো অংশ, সেই খাঁচার মতো অংশে যখন তাকে খাঁচার মতো অংশের দরজাটা যখন খুলে দেওয়া হচ্ছে, তখন তোমাদের মতো কিনা আমি জানি না, তবে অনেকের মতো আস্তে আস্তে বাধ্য ছাত্রের মতো, বাধ্য ছাত্রীর মতো, বাধ্য স্টুডেন্টের মতো খাঁচার মতো অংশে এসে ঢুকে যাচ্ছে। কি ইন্টারেস্ট পাচ্ছে, পড়াশোনা করবো, শিখবো, হ্যাঁ, অনলাইনে ক্লাস হবে, আগে থেকে সুন্দরভাবে সব গুছিয়ে টুছিয়ে রেডি। তাহলে একবারে বাধ্য ছাত্রছাত্রীদের মতো ও ভেতরে ঢুকে গেল। তারপরে যখন জ্ঞান বুদ্ধি সঞ্চালন করা হচ্ছে, তখন চোখ বন্ধ করে মন দিয়ে শুনছে। চোখটা যদি আমাদের বন্ধ থাকে তাহলে মনোনিবেশ খুব ভালোভাবে করা যায়। চোখ খোলা থাকলে কি হবে, সামনে আমাদের যা কিছু চোখে পড়ছে সেগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তাহলে একটু কনসেন্ট্রেশন ব্রেক হবে না, মনোযোগটা একটু নষ্ট হতে পারে। তাই চোখ বন্ধ করলে পুরোপুরি মনোযোগটা ওই পড়ার প্রতি আসে। তো বিশেষ করে যখন গল্প পাঠ, অডিও যখন তোমরা শোনো, অনেকে দেখবে শুয়ে শুয়ে শুনছে, চোখ বন্ধ করে শুনছে, মন দিয়ে চারদিক থেকে মনটাকে নিয়ে এসে এক জায়গাতে নিবিষ্ট করছে। কিন্তু এটা বিপজ্জনক হয়ে যায় কখনো কখনো। শুনতে শুনতে চোখ বন্ধ করে বাস অনেক দূর পাড়ি দিয়ে দাও। হ্যাঁ, অনেক দূর পাড়ি দাও, চোখ বন্ধ করে আস্তে ঘুমিয়ে পড়ো। অনেকে কি সুন্দর ঘুমিয়ে পড়ো অডিও শুনতে শুনতে, এটাও তো হয়, বলে তো লাভ নেই। হ্যাঁ, এটা অনেকের আছে, চোখ বন্ধ করে গান শুনে, একটু ঘুম আসছে না, চোখ বন্ধ করে একটু হেডফোনটা কানে লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমানোর চেষ্টা করি। হ্যাঁ, টুক করে কখন ঘুমিয়ে পড়বে, গান বেজে যাচ্ছে কানে, সারা রাত ধরে কানের মধ্যে ডান্স করেছে গান। যাই হোক, তো মন দিয়ে শুনছে চোখ বন্ধ করে, এবং খুব অল্প দিনের মধ্যেই অভূতপূর্ব যে প্রোগ্রেস মানে উন্নতি সেটা কিন্তু হচ্ছে, খুব তাড়াতাড়ি শিখতে পারছে। আসলে শিখতে পারার কারণ হচ্ছে ওর শেখার প্রবল আগ্রহ আছে। এটা তো ঠিকই, যে শেখাচ্ছে সে কত ভালো করে শেখাচ্ছে, কত ভালো করে বোঝাচ্ছে সেটা যেমন নির্ভর করে, তেমনি যে শিখছে সে কত ভালো করে শেখার চেষ্টা করছে, কতটা মনোযোগী হয়ে শেখার চেষ্টা করছে, সেটাও একটা ব্যাপার। তো কাকটা শেখার আগ্রহ আছে, এতটাই আগ্রহ যে কাকটা কিন্তু অন্য আর কোনো দিকে মন দিচ্ছে না। বিশেষ করে কাকটা যে ওই যে প্রফেসর শঙ্কুর বাগানে পশ্চিম দিকের গাছগুলোতে গিয়ে থাকতো, ওটাই তার জায়গা, ওখানেও কিন্তু সে প্রায় যায় না, শুধু সারা দিন ধরে থাকে, ওই রাতে সন্ধ্যের সময় চলে যায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অন্যান্য কাকদের সঙ্গেও আর মিশছে না, এই অন্যান্য কাকদের থেকেও সে নিজেকে আলাদা করে রাখছে। কি করে রাখছে না? এই একটা ঘটনা ঘটেছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল, একটা বাজ পড়লো, তাতে দেখা গেল একটা কাক মারাও গেছে। অন্যান্য কাকগুলো চিৎকার চেঁচামেচি হই হল্লো করছে, হ্যাঁ, কিন্তু তাতে করভাসকে যেতে দেখা গেল না। করভাস এক মনে পেন্সিল দিয়ে কি লিখছিল, প্রাইম নাম্বারস লিখে যাচ্ছিল। প্রাইম নাম্বারস মানে কি? মৌলিক সংখ্যা লিখে যাচ্ছে। হ্যাঁ, এর মাঝে প্রাইম নাম্বারস লেখার আগে ও ছোট ছোট যোগ বিয়োগ করতে পারছে, হিসেব নিকেশ করতে পারছে, হ্যাঁ, কি বার সেগুলো লিখতে পারছে, সাল লিখতে পারছে, তার নাম কি লিখতে পারছে, এগুলো কিন্তু মোটামুটি ছোটোখাটো শেখা তার হয়ে গেছে। হ্যাঁ, যোগ বিয়োগ থেকে শুরু করে মোটামুটি ছোটোখাটো যে বিষয়টি সেগুলো শিখতে পারছে। তো ভূগোল, ইতিহাস, তারপরে পদার্থবিদ্যা, রসায়ন, তার আগেই তো ভাষা জ্ঞান হয়েছিল, ইংরেজি, বাংলা, এগুলো প্রত্যেকটা প্রায় প্রতিটা জিনিসই কিন্তু সে অনেকটা রপ্ত করে ফেলেছে। বিশেষ করে তাকে আরো ভালো করে শিক্ষা দেওয়া চলছে, তাকে আরো ভালো করে রপ্ত করানো চলছে। তার কারণ হচ্ছে প্রফেসর শঙ্কু চেয়েছিলেন যে এই কাককে নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সবার সামনে পেশ করুক সে, মানে কাকটা মানে করভাস তার জ্ঞান বুদ্ধির দৌড় সবার সামনে প্রকাশ করুক। এবং তার জন্যই কিন্তু এই প্রিপারেশনটা আরো জোর কদমে চলছিল, এই প্রস্তুতিটা আরো জোর কদমে চলছিল।
এবং নভেম্বর মাসে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে পক্ষী বিজ্ঞানীদের নিয়ে একটা সম্মেলন আছে। চিলির রাজধানী চিলি, চিলি কোথাকার? দক্ষিণ আমেরিকার চিলি। তো দক্ষিণ আমেরিকার চিলির রাজধানী সান্তিয়াগো শহরে পক্ষী বিজ্ঞানীদের নিয়ে একটা জোরদার একটা ওই সম্মেলন তৈরি হয়েছে। সেই সম্মেলনে জোরদার একটা প্রস্তুতি নেওয়ার জন্য করভাসকে শেখানো চলছে। তো যাই হোক, দুটো অংশে যে অর্নিথন যন্ত্র বানানো হয়েছে সেই অর্নিথন যন্ত্রে জোর কদমে প্রশিক্ষণ চলছে। কটা থেকে কটা পর্যন্ত শেখানো হতো? সকালে সকাল 8 থেকে 9টা। হ্যাঁ, সকাল 8টা থেকে 9টা শেখানো চলছে। আর সম্মেলনের ওই যে পক্ষী বিজ্ঞানীদের যে সম্মেলন, সেই সম্মেলনের চেয়ারম্যানের নাম কি বলতো? সেই সম্মেলনের চেয়ারম্যান কে ছিল? না, গ্রেনফেল না। সম্মেলনের চেয়ারম্যান ছিল সিনিয়র কোভারুবিয়াস। বিজ্ঞানীদের যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনের চেয়ারম্যান ছিল সিনিয়র কোভারুবিয়াস। কিন্তু ওখানে চিলির রাজধানী সান্তিয়াগো শহরে যে আন্তর্জাতিক পক্ষী বিজ্ঞানীদের সম্মেলন হচ্ছিল সেখানে প্রফেসর শঙ্কুর একজন বন্ধুও ছিল। বন্ধুর নাম কি? হ্যাঁ, এই বন্ধুর নাম হচ্ছে রিউফাস গ্রেনফেল। তো রিউফাস গ্রেনফেলকে শঙ্কু পত্র লিখেছিল তার এই করভাসকে নিয়ে। তো কিছুদিন পরে সেই চিঠি জবাব এসেছে এবং প্রফেসর শঙ্কুকে তিনি লিখছেন যে এই যে পক্ষী বিজ্ঞানীদের নিয়ে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে কিন্তু কাক সমেত মানে করভাসকে নিয়ে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। প্রফেসর শঙ্কু সেখানে রওনা দেবেন। তো রওনা দেওয়ার আগে আরও কতগুলো ঘটনা ঘটে যাচ্ছে। সেই ঘটনার মধ্যে একটা ঘটনা হচ্ছে যে নিউটন পাখি সম্পর্কে আগে খুব অ্যাগ্রেসিভনেস দেখাতো, খুব আক্রমণাত্মক, পাখি পছন্দ করতো না। সেই নিউটন পাখি সম্পর্কে উদাসীন হয়ে পড়েছিল মাঝখানে, কিন্তু এখন দেখা যাচ্ছে নিউটনের সঙ্গে করভাসের একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, তাই না? সম্পর্ক তৈরি হয়েছে। এই যে আমার জানলার এখানে যেটা এখানে করভাস এসে বসেছে, এই যে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, ডাকবো কি না ভাবছি, তোকে নিয়ে আলোচনা হচ্ছে। পাটা আবার খোঁড়া দেখি, খড়িয়ে খড়িয়ে যাচ্ছে রে কার নিচে। তো যাই হোক, তাহলে এই নিউটনের সঙ্গে কাকটার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে। কারণ কাকটা কি করলো, কোথা থেকে একটা সদ্য কাটা মাছের টুকরো নিয়ে এসে নিউটনের মুখের সামনে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে কিন্তু আবার ওখানে জানলার উপরে বসে কিন্তু দেখছে কেউ আবার তাকে ফলো করছে কিনা। হ্যাঁ, কেউ তাকে আবার তার পিছু নিয়েছে কিনা, যাতে মাছটা নিশ্চিন্তে খেতে পারে, তার জন্য কিন্তু নজরদারি করছে করভাস। তো যাই হোক, আরো কতগুলো ঘটনা ঘটেছিল। এবারে আরেকটা ঘটনা দেখা যাচ্ছে যেখানে করভাসের বুদ্ধির আরো কি পরিচয় পাওয়া যাচ্ছে যে প্রফেসর শঙ্কু রওনা দেওয়ার আগে তার পাসপোর্টটা নিতে ভুলে গেছে। পাসপোর্টটা কোথায় ছিল? টেবিলের দেরাজটার মধ্যে, ড্রয়ারটার মধ্যে। আর ওই পাসপোর্টটা না নিলে তো যাত্রা একদম মাটি বন্ধই হয়ে যেত, বন্ধ হয়ে যেত। তাহলে পাসপোর্টটা যে রেখেছে সেটা কিন্তু ওই দেরাজটা, টেবিলের উপরে বসে দেরাজটাতে ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে এখানে পাসপোর্টটা আছে। তার মানে দেখো, যা যা তার দরকার, যা যা তার লাগবে যাত্রার সময়, সেগুলো কিন্তু হাতের কাছে জোগান দিয়ে দিয়েছে। মানে তার মানে রীতিমতো ও ফলো করছে, বসে বসে দেখছে যে যা যা বোঝাচ্ছে তার মধ্যে কোনটা বাকি পড়ে গেল কিনা, বাদ পড়ে গেল কিনা। যাই হোক, তো করভাস এখন অনেক কিছু তো বিষয়গত দিক থেকে শিখে গেছে, মানে পুঁথিগত জ্ঞান তো তার অনেক কিছু হয়েছে, বিষয়ভিত্তিক জ্ঞান হয়েছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তার মানব সুলভ বুদ্ধিও যে হয়েছে সেটা এখানেও যেমন বোঝা গেল, তেমনি প্লেনে বসেও বোঝা যাচ্ছে। প্লেনে বসে বোঝা যাচ্ছে, কারণ প্লেনে বসে কিন্তু করভাস এমন একটা ভাব করছে যেন মনে হচ্ছে সে একেবারে সাধারণ। হ্যাঁ, সাধারণ, একদম চুপচাপ আছে। সে যে এত বুদ্ধিমান, সে যে এত চালাক, সে যে মানুষের মধ্যে এত মানব সুলভ বুদ্ধি ধরতে পারে, সেগুলো কিন্তু কিচ্ছু প্রকাশ করেনি। চুপচাপ এমন ভাবে, হ্যাঁ,
যাতে সবাই হ্যাঁ হতে পারে চুরি করা, ওর অনিষ্ট করা, হ্যাঁ, বা ওকে বিরক্ত করা, এটাও তো হতে পারে। যেমন আমাদের এরকম ধরনের অভিজ্ঞতা আছে না, আমরা যদি এরকম অদ্ভুত কিছু দেখি আমরা কি করি, বড্ড ডিস্টার্ব করি, হ্যাঁ বড্ড ডিস্টার্ব করি, আমরা করি কিন্তু খেপাই, ডিস্টার্ব করি, হ্যাঁ আবার গিয়ে বিরক্ত করতে থাকি। যাই হোক, তার থেকে বাবা যে কাজের জন্য যাওয়া হচ্ছে সেই কাজটাকে যদি খুব মন দিয়ে করতে হয় তাহলে মাঝপথে কোনো ঝামেলা নয়, কোনো গন্ডগোল নয়, চুপচাপ আসল কাজটা করার জন্য ও কিন্তু সেই দিকে মনোযোগী হয়েছে। মানে এক অর্থে শঙ্কু কি চায় সেটা ও বুঝে যাত্রীদের সঙ্গে সেরকম ধরনের অন্য কোনো ব্যবহার করেনি, চুপচাপ থেকে গিয়েছে। যাই হোক, সিনিয়র কোভারুবিয়াস যিনি ওই পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনের চেয়ারম্যান ছিলেন, তো তিনিও তো দেখে অবাক হয়ে গেলেন। পক্ষী বিজ্ঞানীরা তারাও প্রত্যেকে অবাক হয়ে গেল। ওখানে রীতিমতো করভাস গত 2 মাস ধরে যা কিছু শিখেছে সব বিজ্ঞানীদের সামনে তুলে ধরে একবার সবাইকে অবাক করে দিল, তাক লাগিয়ে দিল, সবাইকে অবাক করে দিল। অবাক তো হবেই, কারণ কাক এরকম অদ্ভুত ধরনের বুদ্ধির পরিচয় দিতে পারে বিজ্ঞানীরা কোনোদিন ভাবতে পারেনি, দেখেনি, শুনেও নি। তো ফলে এই করভাসের কারণে প্রফেসর শঙ্কুর যে আবিষ্কারক হিসেবে, বিজ্ঞানী হিসেবে, গবেষক হিসেবে তার যত উদ্ভাবন ছিল তার মধ্যে আরেকটা আবিষ্কার, আরেকটা উদ্ভাবন, আরেকটা, সেটা হচ্ছে এই অর্নিথন যন্ত্র আর তার এই করভাস। এই করভাসের জ্ঞান বুদ্ধির পরিচয়ের মাধ্যমে প্রফেসর শঙ্কুর তার বিজ্ঞানিক জীবনে তার উদ্ভাবনার বৈজ্ঞানিক প্রতিভার যে মুকুট, সেই বৈজ্ঞানিক প্রতিভার মুকুটে আর একটা পালক যোগ করলো বা পালক যোগ হলো। একটা ইংরেজি লাইন ছিল, মনে পড়ে? কি ছিল লাইনটা? অ্যানাদার ফেদার, হ্যাঁ অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। তার মানে প্রফেসর শঙ্কুর যে মুকুট, প্রতিভার মুকুটে অ্যানাদার ফেদার, আরেকটা ফেদার, আরেকটা পালক যোগ হলো, মানে আরেকটা সংযোজন, আরেকটা আবিষ্কার, এবং সেটা তাকে সারা বিশ্বময় পরিচিতি এনে দিল। কিন্তু এই অদ্ভুত কাক, এই যে করভাস, একে নিয়ে প্রফেসর শঙ্কুর যেমন গর্ব অহংকার, তেমনি একে নিয়ে এবারে প্রফেসর শঙ্কুকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। কারণ দুনিয়াতে ভালো লোক যেমন আছে, খারাপ লোক তো আছে, খারাপ লোকের অভাব নেই। বিশেষ করে খারাপ লোকেরা ভালো জিনিসকে আত্মসাৎ করতে চায়, চুরি করতে চায়, আয়ত্ত করতে চায় নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য। তাহলে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছে সেখানে প্রফেসর শঙ্কুর আর একজন খারাপ লোকের সঙ্গে পরিচয় হলো। কি নাম তার? আরগাস। আরগাস কে ছিল? হ্যাঁ, একজন চিলির বিখ্যাত জাদুকর, তাই চিলিয়ান জাদুকর, চিলিয়ান জাদুকর আরগাস। আরগাস তো ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখাতো। আরগাসের সম্পর্কে আলোচনা করা আছে, ডিটেলে আলোচনা করা আছে। যাই হোক, আরগাস ম্যাজিশিয়ান, ওই ম্যাজিক দেখায়, পাখি টাখি নিয়ে খেলা দেখায়, পাখি নিয়ে ম্যাজিক দেখায়। তার জন্য দিনে দিনে তার যে খ্যাতি, যশ ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র চিলিয়ান জাদুকর হিসেবে চিলিতেই নয়, সারা বিশ্বময় কিন্তু স্বীকৃতি পাবে, সারা বিশ্বময় তার জাদু ছড়িয়ে পড়বে। সে তার পাখি টাখি নিয়ে, সে তার জাদুর দলবল নিয়ে বেরিয়ে পড়বে। হ্যাঁ, রোম, ম্যাড্রিড, প্যারিস, হংকং, কত জায়গায় ছড়িয়ে পড়বে তার ঠিক ঠিকানা নেই। কিন্তু প্রফেসর শঙ্কুর এই করভাসকে যদি পায়, এই পাখিটাকে মানে কাকটাকে যদি পায়, তাহলে সে তার জাদুটাকে যে আরো কত জনপ্রিয় করতে পারবে। বিশেষ করে তার উদ্দেশ্য জাদুকে জনপ্রিয় করাটা শুধু মানুষের স্বার্থে নয়, জাদুকে জনপ্রিয় করা হচ্ছে তার নিজের স্বার্থে। আরো বেশি অর্থ উপার্জন করতে পারবে, আরো বেশি উপার্জন করতে পারবে, আরো বেশি আরো বেশি। এই যে লোভ, মাত্রাতিরিক্ত লোভ, এই লোভের কারণে সে কিন্তু এই করভাসকে হাসিল করতে চেয়েছে, করভাসকে ছিনিয়ে নিতে চেয়েছে। যাই হোক, প্রফেসর শঙ্কু তার বন্ধু রিফাস গ্রেনফেলের সঙ্গে সান্তিয়াগোতে যে থিয়েটার, প্লাজা থিয়েটার, সেই প্লাজা থিয়েটারে এই আরগাসের খেলা দেখতে গিয়েছিল। মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল, আরগাসের খেলা টেলা দেখেছে,
খেলা দেখে মোটামুটি মুগ্ধ হয়েছে, কিন্তু মুগ্ধ হলেও পাখি নিয়ে খেলা দেখাচ্ছে। তবে এই সমস্ত পাখির কাছে তার করভাস অনেক ছাড়ি। এই করভাসের কাছে এই সমস্ত পাখি অতি সাধারণ, অতি তুচ্ছ। যাই হোক, করভাসের যে জ্ঞান বুদ্ধি, করভাসের এই যে বুদ্ধির পরিচয় খবরের কাগজে প্রকাশ হয়ে গিয়েছিল। বলো তো কোন পত্রিকায় প্রকাশ পেয়েছিল? কোরিয়েরে দেল সান্তিয়াগো শান্ত সংস্করণে সন্ধ্যাবেলায় প্রকাশ হয়েছিল। হ্যাঁ, কোরিয়েরে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ প্রকাশ হয়েছিল। শঙ্কু নামটাম তো প্রকাশিত হয়েছিলই, কিন্তু এখানে সবার আগে একদম সবার উপরে পেজে প্রকাশ পেয়েছিল করভাসের ছবি। মুখে ঠোঁটে পেন্সিল নিয়ে করভাসের ছবি প্রকাশ পেয়েছিল, এবং তার এই জ্ঞান বুদ্ধি, তার খ্যাতি ছড়িয়ে দেওয়া হয়েছিল। তো এইটা দেখার পরে আরগাস একবারে মরিয়া হয়ে ওঠে, যেভাবে করভাসকে পেতেই হবে। এবং তার জন্য আরগাস এসে পৌঁছেছিল শঙ্কুর কাছে, শঙ্কুর হোটেলে। এবং হোটেলে পৌঁছে চেয়েছিল 5 মিনিটের বেশি সময় নেবে না, কিন্তু অনেকক্ষণ ধরে সে চেষ্টা করে গিয়েছিল যাতে আরগাসকে সে নিতে পারে। প্রথমে আরগাসকে নেওয়ার জন্য সে ভালো করে বুঝিয়েছিল। হ্যাঁ, করভাসকে নিতে পারে যাতে ওই আরগাস করভাস গুলিয়ে যায় মাঝে মাঝে। করভাসকে যাতে নিতে পারে তার জন্য প্রথমে তাকে বোঝাচ্ছে। যদি বুঝিয়ে কাজ হয় তাহলে আর জোর কেন করবে, কিন্তু বুঝিয়ে কাজ হলো না। বুঝিয়ে যখন কাজ হলো না, আরগাস তখন কি করলো না, প্রফেসর শঙ্কুকে হিপনোটাইজ করার চেষ্টা করছে, সম্মোহিত করার চেষ্টা করছে। এমনভাবে হিপনোটাইজ করে সম্মোহিত করে তাকে তার কাছ থেকে করভাসকে নিয়ে চলে আসতে চাইছে, কিন্তু কোনো হিপনোটাইজ কাজ করলো না প্রফেসর শঙ্কুর সামনে। তখন প্রফেসর শঙ্কুকে টাকার অফার দিয়েছে, অনেকটা পরিমাণ টাকা দিতে চেয়েছে, তাকে কিনে নিতে চেয়েছে। বলো তো কত টাকা দিতে চেয়েছিল? 15,000 টাকা। 15,000 টাকা মানে ওখানে আরেকটা হিসেব দেওয়া ছিল, ওখানে আরেকটা হিসেব দেওয়া ছিল। 10,000 স্কুডো। 10,000 স্কুডো মানে 15,000 টাকা। সেই সময় 15,000 টাকা মানে অনেক টাকা। কিন্তু শঙ্কু যে নির্লোভ, শঙ্কুর যে কোনো লোভ নেই, সে অনায়াসে প্রত্যাখ্যান করেছে টাকা। সেই সাথে সাথে প্রফেসর শঙ্কুকে কিন্তু একটা অলৌকিক যোগাযোগের কথা বলেছিল। শঙ্কুকে বলেছিল, আরগাস বলেছিল অলৌকিক যোগাযোগ বলেছিল না, একটা অলৌকিক যোগাযোগের ব্যাপার বলেছিল। মানে তাকে তার মগজ ধোলাই করার চেষ্টা করছে, ব্রেন ওয়াশ। বলছে ভালো করে ভেবে দেখো। হ্যাঁ শঙ্কু, এই যে তোমার পাখির নাম কেন করভাস হয়েছে? কারণ আমার জন্য, আমার নাম আরগাস, তাই তোমার পাখির নাম করভাস। করভাস আরগাস, আরগাস করভাস। হ্যাঁ, এত হাজার হাজার মাইল দূরে আমি বসে রয়েছি আমেরিকায়, চিলিতে, আর তুমি রয়েছো ভারতে, তাহলে আমার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই। অথচ আমার নামের সঙ্গে মিলিয়ে কিন্তু তোমার পাখির নাম রয়েছে, তাহলে বুঝতে হবে না তোমার পাখিটা কার জন্য? আমার জন্য। এই সমস্ত গল্প দিচ্ছে। আরও বলছিল যে এই যে করভাসের সঙ্গে মানে পাখির সঙ্গে কিন্তু ওরও একটা যোগ আছে। ওর সঙ্গে, ওর নামের সঙ্গে, ওর কাজের সঙ্গে, ওর সঙ্গে এখানে গ্রিক উপকথার কীর্তিমান পুরুষ আরগাসের যোগ আছে, গ্রিক দেবী হেরার সঙ্গে যোগ আছে, পাখির সঙ্গে যোগ আছে। এরকম নানা ধরনের এটা ওটা বলে তার মন জয় করার চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ সফল হলো না, কোনোভাবেই সফল হতে পারলো না। বা সফল হতে যখন পারলো না, আরগাস তো চলে এলো, কিন্তু আরগাসের মনের ভেতরে করভাসকে চুরি করার একটা প্ল্যান তৈরি হয়ে গেল। এইখানে আমাদের গল্প একটা অন্য মাত্রা নিচ্ছে, রীতিমতো ক্লাইম্যাক্স, টান টান একটা উত্তেজনা তৈরি হচ্ছে। আরগাস করভাসকে চুরি করবে পরিকল্পনা করে ফেলেছে, এবং চুরি করার জন্য সে সুযোগ খুঁজছিল, এবং সেই সুযোগটা তার কাছে চলে এসেছে। শঙ্কু যে হোটেলে ছিল, হোটেলের নাম বলা হয়েছে কি গল্পে কোথাও?
কি বলো? হোটেল এক্সেলসিয়ার। নামটা মনে রাখবে, হোটেল এক্সেলসিয়ার। তো যে হোটেলে ছিল এক্সেলসিয়ার, সেই হোটেলে কত নম্বর ঘরে ছিল? কত নম্বর ঘরে? 71 নম্বর ঘরে। তো দুপুরবেলা ও লাঞ্চ করতে যাবে, দুপুরবেলা দুপুরের খাবার খেতে যাবে। খাঁচার ভেতরে করভাসকে রাখা আছে, খাঁচার ছিটকিনিটা দেওয়া আছে, কিন্তু ছিটকিনিতে তালা লাগানো ছিল না। দরজাটা কোনো রকম ভাবে না, দরজাটা লাগিয়ে দিয়ে গেছিল, দরজাটাকে বন্ধ করে দিয়ে গেছিল, ঘরের দরজাকে বন্ধ করে দিয়েছিল, খাঁচার দরজা বন্ধ করেনি। খাঁচার দরজাটা ভেজানো ছিল, ছিটকিনিটা লাগানো ছিল, কিন্তু ছিটকিনিতে তালা দেওয়া ছিল না, তালা দেয়নি। তো ওই যে চলে গেছে, ওইটুকু সময়, অল্প সময়ের মধ্যেই আরগাস ঢুকে পড়েছে। তার সিলভার ক্যাডিল্যাককে রেখে হাতে একটা সেলোফোনের ব্যাগ নিয়ে ঢুকে পড়েছে, আর দুজন রূপময়ের কাছ থেকে ওই ঘরের 71 নম্বর ঘরের চাবি নিয়ে নিয়েছে। চাবিটা কিভাবে নিয়েছিল? হ্যাঁ, তাদেরকে সম্মোহিত করে, মানে হিপনোটাইজ করে চাবি নিয়ে নিয়েছে। চাবি নিয়ে দরজা খুলে খাঁচা সহ করভাসকে ওই সেলোফোনের ব্যাগে ভরে উধাও। এবং ও যে এসেছে, আরগাস যে এসেছে, তারপর যে বেরিয়ে গেল, সেটা কিন্তু যে গার্ড রয়েছে, গেটম্যান রয়েছে, তার চোখে পড়েছে। তো শঙ্কু যখন গিয়ে দেখলো যে খাঁচা সহ উধাও, তখন কি করবে আর বুঝতে পারছে না। এদিকে ছুটে গিয়ে দেখলো রুম বয়দের অবস্থা ওই রকম হিপনোটাইজ হয়ে রয়েছে। তারপরে গেটম্যানের কাছ থেকে খবর পাওয়া গেল, হ্যাঁ, সিলভার ক্যাডিল্যাক চলে এসেছিল আরগাস। তারপর সেলোফেনের ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। তো যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, চট জলদি করতে হবে। কারণ যদি আরগাস যদি করভাসকে নিয়ে শহর ছেড়ে বেরিয়ে যায়, তাহলে ওকে আর পাওয়া যাবে না। তাই ওই যে বিজ্ঞানীদের সম্মেলনে যে চেয়ারম্যান ছিল সিনিয়র গহরবিয়াস, তার পরামর্শে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশদের মধ্যে একজনের ছিল ছোকরা বয়স, কম বয়সী একটা পুলিশ ছিল, কি নাম তার? কারেরাস। হ্যাঁ, কারেরাস। তাকে সঙ্গে নিয়ে একটা মার্সিডিজে চড়ে একবারে দুর্বার গতিতে, দুরন্ত গতিতে এগিয়ে চললো। আর রাস্তাতে দু এক জায়গায় খোঁজ খবর করে জানা গেল যে ওই ভালপারাইজোর বন্দরের দিকে গিয়েছে করভাসকে নিয়ে আরগাস ভালপারাইজোর বন্দরের দিকে গিয়েছে সিলভার ক্যাডিল্যাক চড়ে। এবং কিছুটা যাওয়ার পরে একটা অদ্ভুত দৃশ্য, একটা মার্সিডিজ রাস্তার এক পাশে একবারে বেঁকে দাঁড়িয়ে রয়েছে, কারণ গাছের গুঁড়িতে ধাক্কা খেয়েছে। হ্যাঁ, গাছের গুঁড়িতে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে পড়ে রয়েছে। তো শঙ্কুর মনে হলো হ্যাঁ এইটাই হবে। তারপরে গিয়ে দেখলো এটাই, কিন্তু করভাস নাই, খাঁচা সহ, খাঁচাটা পড়ে রয়েছে, খাঁচার দরজাটা খোলা রয়েছে, কিন্তু করভাস নেই, করভাস নেই, আর আরগাসও নেই, করভাসও নেই, আরগাসও নেই। কি ব্যাপার? মুহূর্তে একটা বিপদের আশঙ্কা তো কাজ করেই। কিন্তু এর মধ্যে শঙ্কু বুঝে গেছে যে করভাসের কোনো ক্ষতি হবে না, করভাসের কোনো ক্ষতি করবে না আরগাস, কারণ আরগাসের তো লোভ ছিল করভাসের প্রতি। ওর ক্ষতি করাটা উদ্দেশ্য নয়, ওকে মেরে ফেলাটা উদ্দেশ্য নয়, ওকে হাসিল করা, ওকে নিয়ে খেলা দেখানো উদ্দেশ্য। তাহলে করভাসের কোনো ক্ষতি হবে না। কিন্তু করভাস কোথায় গেল, আরগাস কোথায় গেল? তো একটু পরে কিন্তু শব্দ এলো, চিৎকার শোনা যাচ্ছে, আর মাঝে মাঝে গুলির আওয়াজও আসছে, চিৎকার শোনা যাচ্ছে। আরগাস করভাসকে উদ্দেশ্য করে গালি দিচ্ছে, খুব গালি দিচ্ছে। এই গালিগুলো কিন্তু আমাদের কাছে খুব একটা ভারী গালি নয়, না, মিষ্টি মিষ্টি গালি। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি কিন্তু আমাদের ছেলেপুলেরা জানে। এগুলো হলো গালি, হলো কি বলছিল? শয়তান পাখি, মূর্খ পাখি, আরগাস না করভাস, নরক বাস আছে তোর কপালে। এরকম গালি হলো, নরক বাস আছে তোর কপালে। হ্যাঁ, নরক বাস, শয়তান পাখি, মূর্খ পাখি, কি এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি হয় না? হ্যাঁ, ওই সমস্ত গালি তো একটা ব্রহ্মাস্ত্র, মানে একটা মিসাইলের মতো, একটা গালি ছুঁড়ে মারলেই মরে যাবে লোক ওখানে। যাই হোক, আরগাস এই সমস্ত গালিগুলো শেখেনি, আমাদের থেকে শেখা উচিত ছিল। আমাদের ছেলেপুলেরা বহুত গালি জানে।
একটা গালিতেই মেরে ফেলবে একজনকে। যাই হোক, তো এই শব্দ শোনা যাচ্ছে আর গুলির আওয়াজও আসছে। এদিকে কারেরাস বন্দুক ফেরাও, হ্যাঁ বন্দুক চালাতে না করলো, সারেন্ডার করতে বললো। আর পুলিশ শুনে কিছুটা হলেও আশ্বস্ত হলো আরগাস, কারণ ও তো দেখতে পাচ্ছে না, কিছুতে দেখতে পাচ্ছে না, এলোমেলোভাবে গুলি চালাচ্ছে আর করভাসকে উদ্দেশ্য করে গালি দিচ্ছে। যাই হোক, এখন এই অবস্থাতে পুলিশ এসেছে, এখন তো তাকে সারেন্ডার করতেই হবে। তবু এই শয়তান পাখির হাত থেকে তো উদ্ধার পাবে, কারণ শয়তান পাখি এমন শয়তানি করে বুদ্ধি করে চালাকি করে কাজ করেছে, মেয়েটা অন্ধ হয়ে গেছে। তাহলে আরগাস কি কারণে অন্ধ? চশমা ছাড়া অন্ধ। মাইনাস কত পাওয়ারের চশমা পরে? -20। হ্যাঁ, -20 পাওয়ারের চশমা। তাহলে চশমা ছাড়া একটা লোক তো অন্ধ হবেই। তো চশমাটা ওর চোখে নেই, তার মানে ওই গাড়িতে যখন খাঁচার মধ্যে করভাস ছিল, তখন সুযোগ বুঝে করভাস কি করেছে, আস্তে করে দরজাটা, খাঁচার দরজাটা ঠেলেছে, কারণ ছিটকিনিটা দেওয়া ছিল ওটাই ঠেলে দিয়েছে, খুলে গেছে। তো খুলতে আস্তে করে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়ে ও বুদ্ধি কাজে লাগিয়েছে। ও টুক করে কি করেছে, ও উড়ে পালিয়ে শুধু যায়নি, উড়ে পালিয়ে যাওয়ার আগে ও এমন একটা ব্যবস্থা করে নিয়ে গেছে, আস্তে করে চশমাটা চোখ থেকে খুলে নিয়ে ঠোঁটে করে নিয়ে সোজা একদম উড়ে চলে গেল। উড়ে গিয়ে কোথায় বসছে, কোন গাছের মগডালে? একদম মগডালে। ন্যাড়া, পাতা টাতা নাই, ন্যাড়া একেশিয়া গাছ, ন্যাড়া একটা একেশিয়া গাছ, পাতা টাতা নেই, একটা একেশিয়া গাছের ডালে, মগ ডালে বসেছে, একদম উঁচু ডালে, যেখানে ধরতে পারবে না, উঠতে পারবে না, এমনিতেই অন্ধ, তার উপরে চেষ্টা করলেও আর পারবে না। যাই হোক, তো তারপরে শঙ্কুর সঙ্গে এসেছিল তার ওই বন্ধু রিভার্স গ্রেনফেল বললো, দেখো শঙ্কু, দ্য বার্ড ইজ হিয়ার। ওই যে পাখিটা কোথায়, আমি দেখতে পাচ্ছি না আমার করভাসকে। হ্যাঁ ওই যে, বাস দেখলো ন্যাড়া একেশিয়া গাছের মগ ডালে বসে রয়েছে। আর যখনই ডাকলো হাতছানি দিয়ে, তখন চশমাটা নিয়ে, ঠোঁটে করে চশমাটা নিয়ে এসে ওই মার্সিডিজের ছাদে এসে বসলো আর সামনে ঠোঁট থেকে নামিয়ে রাখলো -20 পাওয়ারের চশমা। তাহলে দেখো, এখানে একটা পাখি কি অদ্ভুত বুদ্ধির পরিচয় দিয়েছে। আমরা হলে কি করতাম, আমরা হলে সুযোগ পেলে দরজা খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। হ্যাঁ, আমাদেরকে যদি এরকম করে কেউ ধরে নিয়ে যেত, কিডন্যাপ করতো, আমাদের তখন ঠান্ডা মাথা থাকতো বলে মনে হয় না। আমরা কি করতাম, যদি আমাদের বুদ্ধি কাজও করতো, আমরা বড়জোর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতাম আর কোনোভাবে সুযোগ পেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করতাম। কিন্তু না, দৌড়ে পালিয়ে যাওয়ার আগে যেটাও করে গেছে, যে দৌড়ে তো পালালে পেছনে তো আমাকে ফলো করতেই পারে, তাহলে এমন একটা ব্যবস্থা করে দিয়ে যাবো ও আমাকে আর ফলো করে বেশি দূর যেতেই পারবে না। তাহলে সেই বুদ্ধিটাকে কাজে লাগিয়েছে, চোখ থেকে চশমাটা খুলে নিলেই অন্ধ বেটা, ব্যাস চশমাটা খুলে নিয়ে উড়ে চলে গেছে। তো এখান থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। অসাধারণ একটা বুদ্ধি। আসলে পাখির এই বুদ্ধি, সেই বুদ্ধিটা আমরাও যদি কখনো কোনোদিন বিপদে পড়ি, কিভাবে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, মাথা ঠান্ডা রেখে কিভাবে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, তার কথাটা আগে ভাবতে হবে। শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করলে, শুধুমাত্র মাথা গরম করলে, হ্যাঁ, শুধুমাত্র ওই দিশেহারা হয়ে গেলে কিন্তু কখনো বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় না। বিপদে পড়ে গেছই, অতএব এখন বিপদে পড়ে গেছি বলেই চিৎকার চেঁচামেচি করে হাত পা ছুঁয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে হবে না। কখনো কখনো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়, কেউ এগিয়ে আসে, এটা ঠিক কথা। কিন্তু কখনো কখনো চুপচাপ একদম ঠান্ডা মাথায় প্ল্যান করে সেটাকে সাকসেস করতে হবে। সেটাও কিন্তু একটা চট জলদি উপস্থিত বুদ্ধির পরিচয়। বোঝা গেল? এবারে আমি এখান থেকে কতগুলো তথ্য পাঠিয়ে দেব। এখানে যতগুলো নাম আছে, চরিত্রগুলো, তারপরে যে যে ছোট ছোট বিভিন্ন তথ্য আছে সেগুলো সম্পর্কে পাঠিয়ে দেবো। সেই সমস্ত সম্পর্কে তোমরা কি করবে না, তাদের সম্পর্কে 2-1 লাইন করে লিখে রাখবে। এই যেমন সিনিয়র কোভারবিয়াস, এই যেমন কারেরাস, এই যেমন আরগাস, এই যেমন করভাস, এই যেমন কি বলে ওই যে রিভার্স গ্রেনফেল, আরও এরকমভাবে অনেক নাম, অনেক জায়গার নাম আছে।
ভাগে আগে বলেছিল, তবে হচ্ছে কিছু কিছু জায়গা, কিছু কিছু নাম দাগাতে আর আচ্ছা লিখে রাখতে বলেছিলাম, ভেরি গুড। তাহলে তোমরা ওগুলো অনেকেই লিখে রেখেছো। এর সঙ্গে আমি যেটা করব, আমি কতগুলো শব্দ পাঠিয়ে দেবো, যেগুলো লেখা হয়ে গেছে তার মধ্যে সেগুলো তো মিলিয়ে নেবে, আর যেগুলো লেখা হয়নি সেগুলো লিখবে। ওকে স্যার। হুম, ওকে স্যার। ঠিক আছে, আজকের এই পর্যন্ত, সবাইকে টাটা, লেফট করে যাও। বাই বাই।